নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উই দ্য পিপলে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী যে নির্বাচনী হিংসা, তার মধ্যে খুন ধর্ষণের যে অভিযোগগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশটা এসেছে আমরা সকলেই জানি, জাতীয় মানবাধিকার কমিশন একটা অনুসন্ধান করেছিল তার রিপোর্টের ভিত্তিতে। আমাদের প্রশ্ন, এর মধ্যে কতখানি দলীয় রাজনীতি আছে এবং পশ্চিমবঙ্গে বহু কাল ধরে যা হয়ে এসেছে, রাজনীতির পীড়নে সাধারণ মানুষ যে পীড়িত হন, তাদের সুবিচার পাওয়ার সত্যিকারে কতটা সম্ভাবনা আছে, তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে তিনজন সাংবাদিক রয়েছেন। দিল্লি থেকে রয়েছেন গৌতম লাহিড়ী, কলকাতা থেকে রয়েছেন আরেকজন সিনিয়র জার্নালিস্ট শুভাশিস মৈত্র, আমাদের সঙ্গে সুমন ভট্টাচার্য রয়েছে। সুমনও এখন অনেকটাই সিনিয়র, আমাদের থেকে জুনিয়র বলে আমি সুমনকে সুমন বলে থাকি সবসময়। সুমন, তোমাকে দিয়ে শুরু করি বরঞ্চ আজকে। তোমার কি মনে হয় যে গৌতম দাকে দিয়ে শুরু করেন? গৌতম দা থাকতে গৌতম দা সবচেয়ে সিনিয়র। আচ্ছা ঠিক আছে, গৌতম দা তাহলে বলুন প্রথমে। গৌতম দা, আমার এটাই প্রশ্ন যে নির্বাচন উত্তর হিংসার ঘটনা কিছু ঘটেছে এবং তাতে দু দলের বলবো না, সমস্ত দলেরই কিছু কিছু মানুষ পীড়নের শিকার হয়েছেন। সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিল, তাতে কি পীড়িত মানুষ সুবিচার পাবেন, সেরকম সম্ভাবনা আছে বলে তোমার মনে হয় গৌতম দা? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখেই 2021-এর বিধানসভা নির্বাচনের পরেও ভোট পরবর্তী হিংসা ঘটেছে। ভোট পূর্ববর্তী হিংসা তো হয়, ভোট পরবর্তী হিংসাও ঘটে, বিশেষ করে ঘটে পালা বদলের সময়। এই ঘটনাগুলো আমরা অতীতে দেখেছি অনেকবার, সে কংগ্রেস আমল থেকে সিপিএম আমল থেকে, এবং একটা ইকো হচ্ছে মাঝখানে কেন জানি না। আচ্ছা, এনিওয়ে, তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, প্রথম কথা যেটা আমার বক্তব্য, যে আদালত, এ বিষয়ে যে আদালত পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ব্যাপারে একটা নির্দিষ্ট তদন্তের নির্দেশ, তাও আবার দেশের সিবিআই কে দিয়ে করানো এবং এসআইটি কে দিয়ে বাকি ঘটনাগুলো তদন্ত করা, সেই বিষয়টা কিন্তু নজিরবিহীন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরকম ঘটনা আমার সাম্প্রতিক সময় মনে পড়ছে না যে অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে এরকম ঘটেছে কিনা। না, পশ্চিমবঙ্গে তো হয়নি। আমি বলছি, আমার যতদূর মনে হয় গুজরাট দাঙ্গার সময় একটা তদন্ত, বা শিখ দাঙ্গার পরে আদালত মনিটর তদন্ত বা ইত্যাদি গুলো হয়েছিল আর কি। কিন্তু যেই রায় হয়ে থাক, যতক্ষণ না এর সর্বোচ্চ আদালত, মানে সুপ্রিম হাইকোর্টের তার উপরের আদালত এ ব্যাপারে কোনো স্থগিতাদেশ দিচ্ছেন না, ততক্ষণ কিন্তু প্রত্যেককেই এই রায়টা কিন্তু মানতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই রায় সম্পর্কে বিচারপতিদের রায় নিয়ে তো কোনো মন্তব্য করা যায় না, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কি নয়, এসব অবান্তর কথা। তাহলে তো বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থাই থাকবে না, সেটা বলা সম্ভব না। কিন্তু আমার যেটা, আমি 124 পাতা রায়টা পুরোটা পড়েছি, এবং সেই রায়ের প্রথম অংশটা অবশ্যই বিবাদী তাদের বক্তব্য রেখা হয়েছে, তারপরে অর্ডার, এই অর্ডারটা প্রধান বিচারপতি দিয়েছেন, এবং তারপরে বাকি বিচারপতিরা সকলেই তাদের সম্মতি জানিয়েছেন মূল অর্ডারটার প্রতি। কিন্তু কতগুলো লক্ষণীয় তাৎপর্যপূর্ণ মন্তব্য রায়েতে করা হয়েছে, আমি বলছি মন্তব্য নয়, রায়েতে লেখা হয়েছে, বিশেষ করে দুজন বিচারপতি, একজন তো আইপি মুখার্জি এবং একজন সৌমেন বোস। এই দুজন, তারা দীর্ঘ ব্যাখ্যা দিয়ে কিন্তু যে তথ্যগুলো তুলে এনেছেন বা যাদের যে অবজারভেশন, সেটা কিন্তু খুবই কিন্তু প্রণিধানযোগ্য বলে আমার মনে হয়। এই কারণে তাতে কিন্তু বহু পরস্পর বিরোধী কথা রয়েছে মূল রায়ের সঙ্গে। আমি যেটাতে আমার মনে হয়েছে, যেমন আমি প্যারা বাই প্যারা উল্লেখ করে বলতে পারি যে এখানে কিন্তু তারা কিন্তু এই বিচারপতিরা গোটা ঘটনাটাকে কিন্তু বিভাজন করেছেন দুটি ভাগে। একটি হচ্ছে 2 তারিখের ফল প্রকাশ থেকে 5 তারিখে পর্যন্ত, আর একটি 5 তারিখের পর থেকে রাজ্য সরকার শপথ নেওয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর থেকে। এবং দুটি বিষয়কে কিন্তু তারা পৃথকভাবে দেখেছে, এবং পৃথকভাবে দেখে একটা জায়গায় আইপি মুখার্জি অনুচ্ছেদ নাম্বার 94, তাতে তিনি উল্লেখ করছেন যে নির্বাচন কমিশনের যে দায়িত্ব পালন করা উচিত ছিল নির্বাচন পর্যন্ত, তার বিজ্ঞপ্তি থাকাকালীন, সেই দায়িত্ব তারা কিন্তু পালন করেননি।
স্পষ্ট ভাষায় বলা আছে নির্বাচন কমিশন এই সময় পর্যন্ত কিন্তু অফিসার বদল, তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সব করার ক্ষমতা তাদের ছিল, কিন্তু এইটুকু বলেই কিন্তু থেমে গেছে। ফলে গোটা তদন্তের আওতায় যে নির্বাচন কমিশনকে আনা, সেটা কিন্তু আর আনা হয়। তাই নির্বাচন কমিশন সম্পর্কে এই মন্তব্য আছে। দ্বিতীয় মন্তব্য আছে দুই বিচারপতির, খুব গুরুত্বপূর্ণ মন্তব্য। এই যে বললাম 2 তারিখ থেকে 5 তারিখ আর 5 তারিখের পরবর্তী শপথ নেওয়ার পরে হিংসার ঘটনার রীতিমতো সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী তারতম্য রয়েছে। 5 তারিখের আগে অর্থাৎ যতদিন পর্যন্ত নির্বাচন কমিশন দায়িত্ব সেই সময় যত ঘটনা ঘটেছে, আর 5 তারিখের পর থেকে ঘটনা কমে এসছে। ঘটনা ঘটেছে, ঘটনা ঘটেনি বলে যে দাবি করা হচ্ছিল সেটা সঠিক নয়, ঘটনা ঘটেছে। এবং এও বলা হয়েছে আরো কতগুলো মন্তব্য, যে মন্তব্যগুলো খুবই চিন্তার বিষয়। তারা বলেছেন যে প্রথমত রিপোর্টটি জাতীয় মানবাধিকার রিপোর্ট নয়, এটি হাইকোর্ট নিয়োজিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বলছে এই রিপোর্টের শিরোনামে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন যে বলা হয়েছিল এটি ঠিক নয়, কারণ হাইকোর্ট তাদের দায়িত্ব দিয়েছিল তদন্ত করার জন্য। একই সঙ্গে দুই বিচারপতি এটাও বলেছে ওই কমিটিতে যাদেরকে আনা হয়েছে, বিশেষ করে 3 জন যাদের ব্যাকগ্রাউন্ড একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তারা বলেছেন এটা না হলেই বাঞ্ছনীয় ছিল এবং তারা অ্যাভয়েড করতে পারত। এই কথাটাও জাজমেন্টে উল্লেখ করা রয়েছে, কিন্তু এর বেশি তারা এটা বলেননি যে তার অর্থ এই নয় যে গোটা তাদের যে অনুসন্ধান গোটাটাই উদ্দেশ্য প্রণোদিত, তা তারা বলছেন না। আরেকটি কথা যেটা বলে শেষ করব প্রথম পর্যায়ে, সেটি হলো যে এটাও বলেছেন যে রাজনৈতিক নেতা বা পুলিশ অধিকর্তাদের সম্পর্কে ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন যে মন্তব্য করেছেন এটা অবাঞ্ছিত, এটা করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত তাদের কোনো অধিকারই এটা করার। সমস্তগুলোই কেউ চাইলে আমি অনুচ্ছেদ ধরে ধরে বলতে পারবো। 3 নম্বর কথা, যেটা শেষ কথা, যেটা এই প্রসঙ্গ ধরেই বলছি, তাতে বলেছেন না বলাটাই অনুচিত ছিল। অর্থাৎ হাইকোর্ট কিন্তু রায় দেওয়ার পেছনে মূল তাদের কিন্তু উদ্দেশ্য যে প্রকৃত তথ্য বা প্রকৃত সত্য মানুষের সামনে উদ্ঘাটিত হোক। তারা কিন্তু কাউকে দোষী সাব্যস্ত করছেন না। প্রধান বিচারপতি বেশ রূঢ় মন্তব্য করেছেন রাজ্য সরকারের সম্পর্কে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, কিন্তু অন্য বিচারপতিরা তারা সহমত পোষণ করেও বলেছেন যে রাজ্য সরকারের কোন রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে এইগুলো কি করা হয়েছিল তা তারা মানতে রাজি নয়। সেই জন্য সিবিআই কে তারা আশা করছেন যে সিবিআই যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের সংস্থার মর্যাদা অনুসারে তারা যেন নিরপেক্ষভাবে তদন্ত করেন এবং প্রকৃত সত্য উদ্ঘাটন। এমনকি বেশ কিছু অভিযোগ যদি দেখা যায় অসত্য, তাহলে সেক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মূল কথা যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে যে 2 থেকে 5 আর 5 পরবর্তী ঘটনা দুটোকে সম্পূর্ণভাবে ডিস্টিংশন করা হয়েছে। এবং আমার মনে হয়েছিল, আমি আশা করছিলাম যে নির্বাচন কমিশন সম্পর্কে আরেকটু কঠোর মন্তব্য বিচারপতিরা করবেন। যে কোনো কারণেই হোক তারা করেননি আরেকটি সাংবিধানিক সংস্থা সম্পর্কে। হয়তো আপাতত এইটুকুই বললাম, পরে আলোচনা শুনে আরো মত যোগ করতে পারি। তুমি যে পয়েন্টগুলো বললে গৌতম দাস, সেগুলো নিয়ে অনেক মানুষেরই মনে অনেক প্রশ্ন রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন তাদের যে অনুসন্ধান কমিটি, একটা কথা সুদীপ্ত, একটা কথা, আমি কিন্তু আমার কোনো অ্যানালিসিস বলছি না, আমি বলছি এগুলি জাজমেন্টে লেখা হয়েছে, যেগুলো সঠিকভাবে গণমাধ্যমে প্রচারিত হয়। এই কথাগুলো লেখা আছে জাজমেন্ট, আমার কথা নয়। বলো। না আমি বলছি ঠিক সেটাই। জাতীয় মানবাধিকার কমিশনের যে অনুসন্ধান কমিটি ঘুরে ঘুরে পশ্চিমবঙ্গে নানা জায়গায় তদন্ত করছে, তাদের সম্পর্কে নানা প্রশ্ন আছে। এটাও ঠিক যে অবজারভেশন কথাগুলোর কথা বা জাজমেন্টের যে লেখাগুলোর কথা তুমি তুলে ধরলে, সেটা থেকে একটা রাজনৈতিক বিভাজনও খুব পরিষ্কারভাবেই উঠে আসে। সেটা খুব স্পষ্ট করে বলার দরকার নেই, আমাদের দর্শকরা খুব পরিষ্কারই বুঝতে পারছেন যে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, তার সম্পর্কে রাজ্য সরকারের যে মনোভাব, তার নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপত্তি করেছিলেন। এই সমস্ত কিছু প্রেক্ষাপটে রেখে একটা রাজনৈতিক বিভাজন খুব স্পষ্ট। আমার যেটা প্রশ্ন, এই রাজনৈতিক বিভাজন নিয়ে কারোর কোনো সংশয় নেই, কিন্তু পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে, এটা ঠিক যে এবারও ঘটেছে।
রাজ্য সরকার, রাজ্য মানবাধিকার কমিশনের কাছে একটা অভিযোগ যায়নি, কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল যখন এসেছে তাদের কাছে অনেক অভিযোগ গিয়েছে। এগুলো সবই ঘটনা। তাহলে পশ্চিমবঙ্গের পীড়িত মানুষ সুবিচারটা কার কাছে পাবে? হাইকোর্ট একরকম ভাবে দেখছে, রাজ্য পুলিশ একরকম ভাবে তদন্ত করছে, সিবিআই একরকম ভাবে, আমরা জানি সিবিআই সম্পর্কে সুপ্রিম কোর্টে যে অবজারভেশন, কেন্দ্রীয় সরকারের একদম নির্দেশ অনুসারে তারা চলে, এরকমই সাধারণ মানুষের ধারণা। তাহলে মানুষ সুবিচারটা কোথায় পাবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্নটা মাথায় রেখে আমি শুভাশিসের কাছে যাবো প্রথমে, তারপর সুমনের কাছে আসবো। না দেখো, এই যে গৌতম যে কথাগুলো বললো সেগুলো তো একদম ইনফরমেশন, সেটা ওর মত নয়, সেগুলো খুব খুব সঠিক তথ্য। আমরা হাইকোর্ট কথাগুলো যে মেনশন করেছে, অভিযোগটা ছিলই যে 3 জন বিজেপির লোক যারা এসছেন, তারপর ওরা কিছু মন্ত্রী এবং স্থানীয় নেতাদের সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, সেটা তো আসলে একটা জাজমেন্ট হয়ে যাচ্ছে। তাদের তো পাঠানো হয়েছিল তদন্ত করতে বা তথ্য সংগ্রহ করতে। তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা জাজমেন্ট দিচ্ছেন যে অমুকের দুর্বৃত্ত, অমুকে তমুক। তো এখানে শুধু এই জিনিসগুলো অবাঞ্ছিত না হলেই ভালো হতো, এটা ঠিক কথা। এর ফলে রিপোর্ট প্রভাবিত হয়নি তো, এই প্রশ্নটা তো আসতে পারে। এই ব্যক্তিরা যাদের এই ব্যাকগ্রাউন্ড, যেটা অবাঞ্ছিত বলছেন বিচারপতিরা, তাদের লিখিত রিপোর্টে তাদের ব্যাকগ্রাউন্ডের কোনো প্রভাব পড়েনি তো? পড়েছে আমি বলছি না, পড়েনি তো। 1 নম্বর। 2 নম্বর, যারা ওই ধরনের মন্তব্য করছেন তারা কি খুব নিরপেক্ষ ভাবে দেখেছেন বিষয়টাকে, সে প্রশ্ন আসছে। এখন এর উত্তর তো পাওয়া সম্ভব নয়, কিন্তু প্রশ্নগুলো থাকবে। আর যেটা তুমি বলছো যে বিচার পাওয়া, পশ্চিমবঙ্গের মানে পলিটিক্যাল ভায়োলেন্সের একটা দীর্ঘ ইতিহাস আছে। সেটা শুধু আজ হয়েছে বলে তো নয়, বহুকাল ধরে এটা চলছে। সেটা কখনো রাজনৈতিক আদর্শ হিসেবে এসছে, কখনো মানে কখনো দুপক্ষের লড়াই হিসেবে এসছে। এবং বাঙালির কে বলা যায় একটা পলিটিক্যাল সোসাইটি। এখানে গাড়ি চাপা পড়লেও খুঁজে দেখলে পাওয়া যাবে যে চালক হয়তো একটা রাজনৈতিক দল করেন, যিনি চাপা পড়েছেন তিনি হয়তো একটা ভিন্ন রাজনৈতিক দল করেন। কেউ বলতে পারে উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে। এমনি ভারতেই তো আমার ধারণা পলিটিক্যাল ভায়োলেন্স এর দীর্ঘ ইতিহাস আছে। এই নিয়ে খুব বিখ্যাত বই আছে আমাদের মনমোহন সিং এর কন্যা উপেন্দ্র সিং এর, পলিটিক্যাল ভায়োলেন্স ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। তো সেসব অতীতের, সেসব আমি যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে গিয়ে 1 নম্বর, নির্বাচন কমিশনের অধীন যখন প্রশাসন ছিল তখনকার ঘটনাগুলোর জন্য নির্বাচন কমিশন দায়ী। নির্বাচন কমিশনকে মানে হালকাভাবে একটা কথা বলা হয়েছে, এটা তো একটা দিক। যাদের হাতে এক্সিকিউশনের দায়িত্ব ছিল, থানা, তারা কেন এফআইআর নেয়নি? যে অভিযোগটা উঠেছে, মানে নেননি বলে যে অভিযোগটা উঠেছে, সেটা কি ঠিক? সেটা যদি ঠিক হয়, ঠিক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অতীতে আমরা জানি রুলিং পার্টির বিরুদ্ধে এফআইআর নিতে পুলিশ অনিচ্ছা প্রকাশ করে। তাহলে বিচার পাওয়ার সমস্যাটা তো থাকছে গরিব মানুষের। যাদের বাড়ি ভেঙেছে, যারা মারা গেছে, তাদের 99% হচ্ছে অত্যন্ত গরিব মানুষ। এবারে কে ভেঙেছে, কি ভেঙেছে, তার চেয়েও বড় কথা, ভেঙেছে তো কতগুলো লোক মারা তো গেছে। তো যে মেরেছে, যারা মেরেছে, সে যে অলরেডি হোক, আপনি এটা যদি পলিটিক্যাল ঘটনা নাও হয়, তার তো বিচার চাওয়ার অধিকার আছে। এইখানটাতে আমার নিজের মনে হয়েছে যে একটা অস্বচ্ছতা আছে সরকারের পক্ষে। এবং মুশকিলটা হচ্ছে কি, যে সরকার ধর আজকেই হিন্দুতে একটা প্রথম পাতা একটা খবর আছে যে মনীষ সিসোদিয়া, ডেপুটি চিফ মিনিস্টার, একটা হাই লেভেল এক্সপার্ট কমিটি করেছিলেন অক্সিজেন ডেথ ব্যাপারটা প্রোব করার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা নাকচ করে দিয়েছে। ফলে কেন্দ্রীয় সরকার কি সত্যি তথ্য জানতে আগ্রহী? তার কোনো প্রমাণ কিন্তু নেই, তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। হিমন্ত বিশ্ব যিনি আসামের মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে আমাদের পুলিশ কমিশনার যে মামলা, সারদানি মামলা যখন হাইকোর্টে চলছিল, তখন ওর উকিল একটা প্রশ্ন তুলেছিলেন যে এই ভদ্রলোক, তখন মুখ্যমন্ত্রী হননি, এই ভদ্রলোকের সারদার নাম ছিল,
তিনি দলবদল করেছেন, তাকে রেহাই দিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা একটা সামগ্রিক নিরপেক্ষতাহীনতার একটা পরিস্থিতি চলছে, যার ভিকটিম স্বাভাবিকভাবেই অত্যন্ত সাধারণ মানুষ, গরিব মানুষ। ঠিক সেটাই আমার নিজের দিক থেকে, বা আমরা যে ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমরা যেভাবে বিষয়টা দেখছি তার দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কয়েকজন মন্ত্রী বা বড় প্রভাবশালী লোকের সম্পর্কে একটা অবাঞ্ছিত মন্তব্য করা হয়েছে, হাইকোর্ট সেটাকে স্বীকার করেছে। মন্ত্রী টন্ত্রীদের অনেক টাকা পয়সা থাকে, তারা উকিল টুকিল লাগিয়ে ঠিক বুঝে নেবে সমস্ত অবাঞ্ছিত মন্তব্য কোথাও না কোথাও মুছে যাবে। ওই রায় কি লেখা আছে, ওই সমস্ত অবজারভেশন, এগুলো যেমন পলিটিক্যাল, সাধারণ মানুষের বিচার আমি বলছি, আমার নিজের কথা নয়, সাধারণ মানুষ মনে করেন হাইকোর্টের যে জাজমেন্ট, হাইকোর্টের যে নির্দেশ, সেটাও পলিটিক্যাল, এবং মানবাধিকার কমিশন অনুসন্ধান কমিটির রিপোর্টও পলিটিক্যাল। পশ্চিমবঙ্গে মানুষ সুবিচারটা কোথায় পাবে? এটা ঘটনা, এটা সাংবাদিক হিসেবে পশ্চিমবঙ্গে 30 বছর 35 বছর কাজ করে আমি জানি, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ পশ্চিমবঙ্গে নেওয়া হয় না। বামফ্রন্ট আমলেও নেওয়া হতো না, দেশের দিকে অন্তত তৃণমূল আমলেও নেওয়া হয় না। মানুষ কোথায় যাবে? মানুষ পীড়নের শিকার হয়েছে, এ সম্পর্কে সাংবাদিক হিসেবে আমার কোনো সংশয় নেই। আমি ফ্যাক্ট, এটাও ফ্যাক্ট, গৌতম দা যেমন ফ্যাক্ট বলছেন, কাগজে লেখা ফ্যাক্ট, এটাও ফ্যাক্ট, বহু মানুষের কাছে এটা সত্য। আমি কাগজে লেখা ফ্যাক্ট বলছি না, আমি বলছি বিচারপতিদের ফ্যাক্ট, বিচারপতি যা বলেছে। আমার কথাও নয়, মানুষের কথাও নয়, কারোর কথা নয়, আমার কথা হচ্ছে জাজমেন্টে যা লেখা হয়েছে। আমি ভারবাটিম এটা উল্লেখ করছি, জাজমেন্টে যা লেখা হয়েছে তার বাইরে রিপোর্টার হিসেবে কলকাতায় তুমি যদি পশ্চিমবঙ্গে তুমি নিজেও ঘুরে দেখেছো, এটা ফ্যাক্ট যে শাসক দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে নেওয়া হয় না। এটা বহু জায়গায় লেখা হয়েছে, এই মুহূর্তে কোনো হাইকোর্ট বা কোনো সুপ্রিম কোর্টের জাজমেন্টে হয়তো লেখা হয়নি, এটা ঘটনা। পশ্চিমবঙ্গে শুধু, সারা দেশেই হয়তো হয়, পশ্চিমবঙ্গে প্রবল ভাবে হয়, আছে, তাও লেখা আছে। সুমন, তোমার কথা শুনি। সুদীপ্ত দা, আমার যেটা মনে হয়, যেটা আমি এটাতে দুটো জিনিস প্রথম বলতে চাই। প্রথম একটা জিনিস হচ্ছে যে গৌতম দা তো মানে ফ্যাক্ট গুলোকে বলেইছে। আমি যেটা বলতে চাই, দেখুন, আমরা তো কেউ পলিটিক্যাল ভায়োলেন্সকে সমর্থন করি না, সেটা মানে যে কারণেই হোক, এবং সেটা যার উপরই হোক, ঠিক আছে। পলিটিক্যাল বা যে কোনো ধরনের ভায়োলেন্স সবসময় সেটা পরিত্যাজ্য। এবং আপনি যেটা বলেছেন সেটাও একদম মানে সত্যি কথা, যে এটা পশ্চিমবাংলার আমি মনে করি একটা গত 50 বছরের ঐতিহ্য শব্দটাই ব্যবহার করছি, যে পশ্চিমবঙ্গে একটা প্রবল মানে ভায়োলেন্স চলে, মানে পলিটিক্স এর সাথে ভায়োলেন্সের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। এবং অনেকেই মনে করে যে ভায়োলেন্স ইজ এ গুড টুল মানে আমার পলিটিক্যাল গোলকে অ্যাচিভ করার জন্য। ফলে সেটা কোনো মানে 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 সেটা কোনো কাম্য হতে পারে না। ভায়োলেন্স থামা উচিত। মানে যে আজকে বিরোধী সে কাল শাসক হতে পারে, সবসময় তার মত প্রকাশের অধিকার আছে। কিন্তু আমি যদি এই মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং মানে হাইকোর্টের রায় নিয়ে আসি, তাহলে কিন্তু পুরো ঘটনাটা বদলে যায়। এই ক্ষেত্রে, কারণ আমরা যে দুটো প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা করছি, সে দুটো প্রতিষ্ঠানই তার মধ্যে মানে দুটোই সংবিধানের দুটো অন্যতম পিলার, একটা জাতীয় মানবাধিকার কমিশন আর একটা হাইকোর্ট। তো এই দুটো প্রতিষ্ঠানকে নিয়ে যখন আমি আলোচনা করব, তখন জাতীয় মানবাধিকার কমিশন, শুধু জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু নয়, গৌতম দা রিপোর্টটা ভালো করে পড়েছেন। এই যখন জাতীয় মানবাধিকার এই কমিশনের রিপোর্টটা তৈরি করছিল, তখন কিন্তু জাতীয় SC/ST কমিশন এসছে, তারা মন্তব্য করেছে। তখন কিন্তু ন্যাশনাল মাইনরিটি কমিশন এসছে, তারা মন্তব্য করেছে, বিভিন্ন ধরনের মন্তব্য আনা হয়েছে। এবার সমস্যা হচ্ছে যে এগুলো তো প্রত্যেকটা একটা ন্যাশনাল বডি, সেই ন্যাশনাল বডির পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহ থাকাটা খুব ভালো। পশ্চিমবাংলা নির্বাচনের পরে যদি ভায়োলেন্স হয়, যদি দলিত এবং সংখ্যালঘুরা আক্রান্ত হয়, নিশ্চয়ই দেখা হবে। কিন্তু গোটা ভারতবর্ষে তারা বাকি বিষয়গুলোতে সেই নজরদারি, সেই তৎপরতা দেখাচ্ছে তো। যদি না দেখানো হয়, তাহলে এই যে সমস্যাটা হয়, তাহলে কিন্তু বায়াসনেসটা সামনে চলে আসে। অর্থাৎ মানে তখনই এই প্রশ্নটা যে কোনো মানে যে রাজ্যের শাসক দল, যে হয়তো কেন্দ্রের বিরোধী দল, তার পক্ষে এটা তোলাটা অনেক ইজিয়ার হয়ে যায়। যে উত্তরপ্রদেশে যখন ঘটছিল, তখন তুমি কি করছিলে? যখন SC/ST কমিশন এখানে এত উদ্যোগী হলো, তখন যখন রোহিত ভেমুলার ঘটনা ঘটে, তখন সে কোথায় থাকে? তো
মানে তখন মানে আপনি যে কথাটা আগে একবার মন্তব্য করলেন যে সিবিআই সম্পর্কে যে আগে আজ থেকে 30 বছর আগে আপনি দেখবেন যে সিবিআই সম্পর্কে সিনেমায় যতটা আগ্রহ নিয়ে দেখানো হতো এখন আর ততটা আগ্রহ নিয়ে দেখানো হয় না। এখন সিবিআইও কিন্তু ওই স্পেশাল 26 এর মতো ফলস হলেও হতে পারে। আমি কেন বললাম যে মানে আপনি দেখবেন যে সিবিআই একটা মানে এত বড় প্রতিষ্ঠান, এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যখন রাজস্থানে অশোক গেহলটের সরকার পড়বে করছে বা তার চ্যালেঞ্জের মুখে, তখন অশোক গেহলটের বিরুদ্ধে সিবিআই ইডি মানে ওই 7 দিনে মনে হলো এক্ষুনি অশোক গেহলটের সমস্ত কিছু ধরে ফেলা হবে। তারপরে কোথায় কি, তারপরে আর রাজস্থানে সিবিআই যাচ্ছেও না। তো মানে যেটা আমি বলছি না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ হতে হবে বা সেটা কংগ্রেসের অভিযোগ হতে হবে। তো তাহলে মানে ভারতবর্ষ তো একটা গণতন্ত্র, আমরা সবাই মানে আশা করি, বিশ্বাস করি যে ভারতবর্ষ একটা গণতন্ত্র হবে, থাকবে। তো এটা গণতন্ত্রের জন্য কোনো সুস্থ লক্ষণ নয় যে অন্য যে ডেমোক্রেসির যে পিলার গুলো সেগুলোকে কেউ কেন্দ্রের শাসক দল হিসেবে আসবে এবং নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। মানে আমি কোনো উদাহরণ দিতে চাই না, কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন কাশ্মীরে কবে গেছে? সে কি কাশ্মীরের কোনো ঘটনার গত 2 বছরে তদন্ত করেছে? আমি কারো নাম করছি না, মানে এই যে রশিদ বলে ভদ্রলোক, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি মানে গত 2 বছরে কোনোদিন কাশ্মীর যাওয়ার কথা ভেবেছেন, আলোচনা করেছেন? তো প্রশ্ন হচ্ছে যখন মানে আপনি যখন নিজের বায়াসটা প্রকাশ করে দেবেন, যেটা সুভাষিস দা বললেন, তখন কিন্তু পুরো রিপোর্টের যেগুলো হয়তো সত্যি সেগুলো নিয়েও প্রশ্ন উঠে যাবে যে এগুলো কি মানে মানে এগুলো কি আদৌ হয়েছে। দেখুন, আমরা তো কেউ ভায়োলেন্স চাই না, এবং আপনি যেটা বলছেন সবাই জানে যে শাসক দল পুলিশকে প্রভাবিত করবার চেষ্টা করে, কিন্তু যখন যারা রিপোর্টটা দিচ্ছে তাদের বায়াসনেসটা এত পরিষ্কার মানে এবং সেটা শুধু ওই অবাঞ্ছিত মন্তব্যের জন্য না, পুরোটার মধ্যে একটা এমন অর্কেস্ট্রেশন আছে বিজেপির। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি যে SC/ST কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন প্রথম গেছিল বর্ধমান, এবং বর্ধমানে যাওয়ার পরে বিজেপির নেতারা মন্তব্য করেছিলেন যে পশ্চিমবঙ্গের অবস্থাটা এমন যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। আমি যেহেতু বর্ধমানের সাথে আমার একটা পারিবারিক যোগাযোগ আছে সেহেতু বলছি, বর্ধমানের ওই ঘটনাটায় 4 জন মারা গেছে, 4 জনের মধ্যে ঘটনাচক্রে 3 জনই মুসলিম। তাহলে কোথায় হিন্দুরা আক্রান্ত হচ্ছিল? তো বিজেপির যেটা প্রবলেম, বিজেপি যে ন্যারেটিভটা তৈরি করে সেই ন্যারেটিভটার মধ্যে এমন একটা কমিউনাল বায়াস থাকে, এবং সেই বায়াসটাকে সাজানোর জন্য আরো অনেকগুলো বায়াস ওরা তৈরি করে যে এই মানে তাতে যদি হয়তো এমন হতেই পারে কিন্তু যে বর্ধমানে 4 জন বিজেপি করে বলে, আমি জানি বিজেপি করে বলে তাকে হয়তো কলেজে যেতে দেওয়া হচ্ছে না, তাকে হয়তো মানে সে হয়তো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায়, সেখানে হয়তো তাকে মানে ধমকানো হচ্ছে, সেইগুলো কিন্তু আর আলোচনায় আসবে না। কারণ আমি পুরো ন্যারেটিভটা নির্মাণ করছি আর একটা মিথ্যের উপর দাঁড় করিয়ে। আমি যে অভিযোগগুলো করছি সেই অভিযোগগুলো সবটাই যে ভুল স্ট্যাটিস্টিক্স। আমি ব্যাখ্যা করার জন্য, যেহেতু গৌতম দা এত সুন্দর করে ফ্যাক্ট বলেছেন, বিজেপি প্রায়শই বলে যে 2018 পঞ্চায়েত নির্বাচনে তাদের 100 কর্মী খুন হয়েছে। মানে সমস্যা হচ্ছে স্ট্যাটিস্টিক্সটাও দেখে না। মানে ওই স্ট্যাটিস্টিক্সটা আমি খুব ভালো করে দেখেছি, ওই যে 104 জন মারা গেছিল, ইন্টারেস্টিং হচ্ছে তার মধ্যে 62 জনই তৃণমূলের নিজের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছে। মানে এবার আমি যখন স্ট্যাটিস্টিক্সটা প্লেস করছি, আমি বলছি 104 জন মারা গেছে, আমাদের কর্মী মারা গেছে তৃণমূলের হাতে। সো আমার এন্টার নির্মাণটাই এত বড় মিথ্যের উপরে যে সেই মিথ্যাটা আসলে কারো মানে দেখুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মারা যাচ্ছে সেটাও তো ঠিক নয়। মানে গোষ্ঠীদ্বন্দ্বে এমন কেন হবে যে একদল আরেক দল মানে নিজের গোষ্ঠীর একে অপরকে মারবে? আমরা কিন্তু দেখেছি 21শে জুলাইয়ের দিন হারোয়ায় গুলি চলেছে এবং তৃণমূলের একটা গোষ্ঠীর আরেক দলের 3 জন মারা গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে বিজেপির এই গোটা নির্মাণটার মধ্যে এমন একটা বায়াসনেস আছে, এবং বায়াসনেসের চাইতে যেটা আমার মনে হয় যেটা ক্ষতিকর, আমি গৌতমদার কাছ থেকে গৌতমদা অনেক সিনিয়র, একটু স্বাধীনতা নিয়ে বলবো যে একদিকে জাতীয় মানবাধিকার কমিশনের নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, তেমনি প্রশ্ন তুলছে যে আমাদের আদালতগুলো কিভাবে চলছে। যে প্রশ্নটা প্রশান্ত ভূষণ খুব স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের দিকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন, সেই প্রশ্নগুলো তো ফিরে ফিরে আসছে। যে আপনি যখন দেখেন যে একজন প্রধান বিচারপতির তথাকথিত প্রাক্তন প্রধান বিচারপতি যিনি অভিযোগ তুলেছেন, তার
তাদের তার 11 জন আত্মীয়র মোবাইলে পেগাসাস আছে বলে তো তালিকা আসছে, তখন আপনার মনে হবে না যে ওই প্রাক্তন প্রধান বিচারপতি যা যা রায় দিয়েছে প্রত্যেকটাকে আমি আরেকবার স্ক্রিনিং করি? মানে দিস ইজ এ হোল, মানে অ্যাটাক অফ বিজেপির পুরো অ্যাটাকটা হচ্ছে গণতান্ত্রিক যে ব্যবস্থাগুলো সেটার উপর। এবার আপনি আপনার প্রথম প্রশ্ন আমি অবশ্যই উত্তর দিই, এক লাইনে দিই, যে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? যেটা সমস্যা করছে বিজেপি, যে এরপর কিন্তু আর জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট দিলে তার কোনো গুরুত্ব থাকবে না, কারণ সবাই জেনে গেছে যে ওটা একটা বায়াস রিপোর্ট তৈরি হয়। আপনি যে ইনস্টিটিউশন গুলো মানে মানে আগে আমরা এত গুরুত্ব দিয়ে ভাবতাম, সিবিআই, আর কোনো গুরুত্ব নেই। সবাই জানে সিবিআই ইলেকশনের আগে বিরোধী দলের বাড়ি যায়। একদমই তাই সুমন। যদি মানে সিবিআই ঠিক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, সিবিআই একটা পুলিশের একটা শাখা, আইনত একটা, হ্যাঁ, দিল্লি পুলিশের একটা শাখা, দিল্লি পুলিশের একটা শাখা। কিন্তু তুমি একদমই আমি তোমার সঙ্গে একমত যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধীরে ধীরে তাদের অবনমন করা হচ্ছে, সেগুলোকে নিচু করে দেওয়া হচ্ছে। এই জাতীয় মানবাধিকার কমিশনের কথা তুমি বললে, খুবই প্যাশনেটলি বললে এবং ঠিকই বললে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে হবেন, মূল আইনে কিন্তু ছিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে। বিশেষ একজন বিচারপতিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করা হবে বলে সেই বিধিটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। ইনি কোন বিচারপতি? সেই বিচারপতি যিনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলে ইনি তো বিশ্বের কাছে অনুসরণযোগ্য একজন আদর্শ। সেই বিচারপতি এখন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনে এখন চেয়ারম্যান। সুতরাং সমস্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে প্রশ্ন উঠছে। আমি তোমার সঙ্গে গৌতম দার বক্তব্য শুনেছি, তোমার সঙ্গে সুভাষিসের সঙ্গে সম্পূর্ণ একমত। আমার প্রশ্নটা আবারও ঘুরে ফিরে সেইটা, যদি সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যদি সমস্ত যে সমস্ত বিধিবদ্ধ সংস্থার উপরে মানুষ ভরসা রাখতো, মনে করতে এগুলো বিচার পাওয়ার জায়গা, সেগুলো সবগুলো রাজনীতির দ্বারা কলুষিত হয়ে যায়। হতে পারে 80% বেশি ক্ষমতা বলে কেন্দ্রের সরকারের দ্বারা, 20% রাজ্য সরকারের দ্বারাও, কিন্তু যেহেতু রাজ্যের থানায় যে এফআইআর নেয় রাজ্য সরকার দ্বারাও, তাহলে মানুষ কোথায় গিয়ে সুবিচার পাবে? কোনো একটা পলিটিক্যাল পার্টির দাদাকে না ধরলে তাহলে তো পশ্চিমবঙ্গে গ্রামে আর বাঁচা যাবে না, যেমন গত 30 বছর ধরে বাঁচা যায় না। এইখান থেকে বাঙালি কোথায় যাবে? সুভাষিস কিছু বলতে চাইছো, তুমি বলো, তারপর গৌতম দার কাছে। না, আমি বলছি এই মানবাধিকার কমিশন যখন ছিল না, তখন ওই পিইউসিএল, এপিডিআর, ইউডিআর এরকম নানান সংগঠন কাজ করত এই বিষয়গুলো নিয়ে, এবং অনেক আন্দোলন ইত্যাদির ফলে এই মানবাধিকার কমিশন তৈরি হয়েছিল। এবং গোড়ার দিকে তারা প্রত্যেক বছর ইয়ারলি রিপোর্ট বার করতো। তারা গভর্নমেন্টের হয়তো করতো না, কি বলে, সব সময় মানেনি সব কথা, কিন্তু গভর্নমেন্টকে নির্দেশ দিতে তুমি এটা করো, তাকে এই ক্ষতিপূরণ দাও। কিন্তু ধীরে ধীরে দেখা গেল সমস্ত রাজ্যেই প্রায় মানবাধিকার কমিশন গুলোতে যাদের বসানো হচ্ছে, এই যে এখানে বলা হচ্ছে বিজেপির লোক, যে যেখানে পেয়েছে সে সেখানে তার লোক বসিয়েছে। এবং পশ্চিমবঙ্গের কথাই বলি, পশ্চিমবঙ্গের কথাই স্পষ্ট করে বলি, পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের যিনি ডিজি, তিনি অবসর গ্রহণ করার পর তাকে করা হলো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এখানে মানবাধিকার বিরুদ্ধেই আসে। এইটা করে যেটা এরকম আরো অনেক প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো এত মূল্যবান প্রতিষ্ঠান নষ্ট করছে আমরা বুঝতে পারছি, কিন্তু এটাও মানতে হবে যে সাধারণভাবে দেশবাসীর এই নিয়ে খুব মাথা ব্যথা আছে এমন কোনো প্রমাণ নেই। এইটা হচ্ছে সব থেকে একটা ভয়ের দিক, যে নষ্ট হচ্ছে। দেশবাসী বাঁচার জন্য যাবে কোথায়? এটা হচ্ছে আমার প্রশ্ন। দেশবাসী বাঁচার জন্য, পশ্চিমবঙ্গবাসী বাঁচার জন্য যাবে কোথায়? তৃণমূল মারলে রাজ্য পুলিশ এফআইআর নেয় না। না, সে তো আমাদের এখানে এবং অন্য জায়গাতেও এই যে প্রত্যেকেরই যদি একটা ফোন করে বলার মতো দাদা থাকে, তাহলে হাসপাতালে ভর্তি করা, স্কুলে ভর্তি করা, থানার ওসিকে দিয়ে একটু কাজ করিয়ে নেওয়া, এই ব্যাপারটা এইরকম জায়গায় চলে গেছে। জিনিসটা আর এরকম নেই যে একটা সিস্টেম কাজ করছে। এটা আসলে পশ্চিমবঙ্গ বলে বলছি না, এবং আজ হয়েছে বলছি না, বহুদিন ধরে হয়েছে যে একটা সিস্টেম ফাংশন করছে। সেটা কিন্তু সিস্টেম একটা আছে, কিন্তু সেটা সেভাবে ফাংশন সবসময় করছে না। ফলে ব্যক্তিগত প্রভাব, দাদা দিদি ধরা, এই ব্যাপারটা চলে এসছে।
এবং এর ফলে যেটা হচ্ছে, তুমি যেটা বলছো যে বিচার পাওয়া, আমি আমাদের লেখা আছে, ধরো সিবিআই পশ্চিমবঙ্গ নিয়ে, আমি অন্য স্টেট বলছি না, নোবেল চুরি, নন্দীগ্রাম মামলার এখনো ফয়সালা হয়নি, নোবেল চুরির ফয়সালা হয়নি, রিজিয়নাল মামলার কোনো ফয়সালা হয়নি, জ্ঞানেশ্বরী মামলা ফয়সালা হয়নি, কলকাতা জাদুঘর থেকে বুদ্ধমূর্তি চুরি ফয়সালা হয়নি, ধনেখালি থানায় তৃণমূলের নাসিরউদ্দিনকে পিটিয়ে মারা হয়েছিল, সিবিআই এনকোয়ারি দেওয়া হয়েছিল, কিছু হয়নি। তারপরে গুড়াপে বেসরকারি হোমে ধর্ষণ এবং খুন, কাটতে পুঁতে ফেলা ফয়সালা হয়নি, মদন তামাং হত্যা ফয়সালা হয়নি, তাপসী মালিক ফয়সালা হয়নি। তো সিবিআই এর এই তো হচ্ছে গিয়ে তার মানে রিপোর্ট কার্ড। এইটা নিয়ে একটা আলোচনা যায় গৌতম দার কাছে সঙ্গে। তুমি যে মামলাগুলোর কথা উল্লেখ করলে খুব ইন্টারেস্টিং, লিস্টটা আমার খুব পছন্দ হলো। আমি ঠিক এভাবে আলোচনাটা এভাবে যাবে ভাবিনি। প্রত্যেকটা মামলা কিন্তু রাজনৈতিক ভাবে আর গুরুত্বপূর্ণ। ফয়সালা হয়নি কিন্তু প্রচুর রাজনীতি হয়েছে, সুতরাং সিবিআই কোনো বিষয়ে হাত দিচ্ছে মানে সত্য উদ্ঘাটন হবে এরকম। আমি অতীতের নিরিখে বলছি, অতীতে যে আমরা যে ট্র্যাক রেকর্ডটা দেখি, সিবিআই কোনো তদন্তে হাত দিচ্ছে মানে সত্য উদ্ঘাটিত হবে এরকম নয়, রাজনীতি প্রচুর হবে, যেমন এরকম হচ্ছে। মনে করি এটাই ঠিক। শাহ কমিশনের রিপোর্টে আমরা এক ধরনের দেখেছি সিবিআই কে কিভাবে ব্যবহার করা হয়েছে। নতুন সরকার এসে ৭৭-এ ইন্দিরার বিরুদ্ধে সিবিআই কে নামিয়েছিল, কিন্তু ইন্দিরা জিতে পাওয়ারে চলে আসে বলে সেটা বেশি দূর এগোয়নি। এই তো তোমার 2014 সালে অরুণ জেটলি মনমোহন সিংকে চিঠি লেখেন, কংগ্রেস রাজনীতিতে বিজেপির সঙ্গে না পেরে সিবিআই কে নামিয়েছে, যেহেতু তারা ওই তখন মোদীকে সামনে আনার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। আবার চিদাম্বরম কিছুদিন আগে বলেছেন যে সিবিআই কে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কোন মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি এবং রিজিওনাল পলিটিক্যাল পার্টি কারোর এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা নেই, কিন্তু প্রত্যেকেই সুযোগ পেলে এই প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। সুমন, আসছি তোমার কাছে। গৌতম দার কথা একটু শুনে নি। গৌতম দা, সিবিআই এর উপরে আস্থা নেই, আমার যেটা প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু একটাই আমার মূল প্রশ্ন, তাহলে মানুষ কি এই পীড়নের শিকার হতেই থাকবে? না, এবার প্রথম কথা বলি আমি, যদি ট্র্যাক রেকর্ড দেখো তাহলে কলকাতা পুলিশের কনভিকশন রেট অনেক হাই সিবিআই এবং রাজ্য পুলিশের। সিবিআই এর কনভিকশন রেট হচ্ছে 10%-এর কম। সারা দেশে যত কেস সিবিআই কে দেওয়া হয় তাতে সিবিআই তার মানে পৌঁছাতে পেরেছে কোনো অনুসন্ধানের এবং দোষীকে শাস্তি দিতে পেরেছে আদালতে, তার সংখ্যা 10%-এরও কাছাকাছি বা কম, এরকম একটা। এই সংগঠনের এটা ঘটনা সিবিআই যে দাবিটা তোলা হয় এবং নিঃসন্দেহে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার উদ্দেশ্যেই করা হয়ে থাকে। এবং আমি বলছি এই হাইকোর্টের রায়টা যেদিন প্রকাশিত হলো, আমি রায়তেই ফিরছি, তাতে কিন্তু দেখা গেল উল্লাস একটা দেখলাম আমি, সেটা হচ্ছে যারা তৃণমূল কংগ্রেস বিরোধী, তার মধ্যে মানে শুধু বিজেপি নয়, সিপিএমও আছে, কংগ্রেসও আছে, তারাও উল্লসিত। তারাও কিন্তু মনে করেন মানে থিওরিটিক্যালি একাডেমিক্যালি যে আইন শৃঙ্খলা রাজ্যের অধিকার, সেখানে কেন্দ্র যেন হস্তক্ষেপ না করে। অথচ তাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায়ে তারাও প্রচন্ড তাদের উল্লাস চেপে রাখতে পারছেন না। আমাকে ফোন করে জানানো হচ্ছে যে এইবার তো দেখবে মজা, এরকম একটা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে কেউ কিন্তু রায়টা ভালো করে পড়ে দেখেন না। দুর্ভাগ্য আমাদের মিডিয়াও, যে একমাত্র দিল্লির মিডিয়াতে কিছু কিছু হলে প্রকাশিত হয়েছে যে রায়গুলোর যে অন্য দিকও আছে। যেমন আইপি মুখার্জি, তিনি 94তম অনুচ্ছেদে বলছেন রাজ্য সরকার তার কোনো অভিযোগ নিতে অস্বীকার করেছেন কোন পুলিশ বা অ্যাপাথি দেখিয়েছেন ভিকটিমের প্রতি, এর কোনো প্রমাণ নেই। আইপি মুখার্জি যিনি বিচারপতি, তিনি লিখছেন 94তম অনুচ্ছেদ। আমার কাছে মনে হয়েছে এই জাজমেন্টটা একটি অসাধারণ জাজমেন্ট এই অর্থে, তাতে প্রত্যেক বিচারপতি এক ভিন্ন চিত্র তুলে ধরছেন, মূল রায়তে যেটা দিয়েছেন তার থেকে আলাদা। তাতে এও বলছেন যে 5 তারিখের পরে গোটা ক্রিমিনাল ঘটনা ঘটেছে 9.4%, বাকিটা ঘটেছে 5-এর আগে। 5-এর আগে কেন? 5-এর আগে এবং কেন বলবেন, থানা পুলিশ ইত্যাদি কেন জানি, সেগুলো সমস্ত অফিসারদের অ্যাপয়েন্ট করেছেন ইলেকশন কমিশন। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেয়ারটেকার সরকার কোনোভাবেই সেই পুলিশকে বা ডিজিকে বা একে আদেশ দিতে পারেন না, তা সেই আদেশ দিতে হবে ইলেকশন কমিশনের মাধ্যমে। এবং এটার পেছনে আমার একটা সন্দেহ,
এই নয় তো যে গোটা পশ্চিমবঙ্গের ছবিকে এক মিনিট পশ্চিমবঙ্গের ছবিকে জাতীয় স্তরে কলুষিত করার জন্য এই 2 থেকে 5 ব্যবহার করা হয়েছিল। মানুষ অত্যাচারিত হয়েছে, মানুষ শিকার হয়েছে, মানুষ ভিকটিম, মানুষকে ব্যবহার করা হয়েছে বাবার ঘুঁটির মতো, যে তোকে মারবো, মেরে বলবো দেখ কে মেরেছে, আমি মারিনি, মেরেছে অন্য কেউ। বা এই যে ঘটনাগুলো যে ঘটেছে প্রত্যেকটা কেসের, এবং এমন ঘটনা এখানে এই জাজমেন্টে আছে যে বহু ক্ষেত্রে দেখা গেছে অনেক ঘটনা কিন্তু ঘটেনি, সেগুলো অভিযোগ করা হয়েছে। তুমি প্রশ্ন করছিলে এটা একটা অসুবিধাজনক একটা ব্যাপার, একটা ঘটনা, যে সত্যি সত্যি যদি এফআইআর না নেয় তাহলে কি করা হবে? সেখান থেকে আদালতই শরণ নিতে হবে, তাছাড়া কোনো পথ নেই, এবং গরিব মানুষের পক্ষে আদালতে যাওয়া সম্ভব না। কিন্তু তাদের যারা আজকে যাদেরকে ব্যবহার করে রাজনীতি করছে, তারা কেন নিজেদের পকেট থেকে পয়সা খরচা করে আদালতে যাননি? যাদের এফআইআর নেওয়া হয়নি তিনি পালিয়ে গিয়েছিলেন কেন? রোজ দিল্লি থেকে নেতারা সকাল বিকাল আসছিলেন, একজনও কেন এরপরে আসেননি? 2 তারিখের পর কেন জেপি নাড্ডা আসেননি? কেন অমিত শাহ আসেননি? কেন বিজেপির এই কি সব অং বং চং কত সব নাম আছে, তারা কেন আসেননি? তারা সব বসে থাকলেন, কেউ ইন্দোরে, কেউ আবার একজন বিয়ে করতে চলে গেল, তিনি এখানে সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এখন ঘটনা হচ্ছে যে এই নেতারা, তারা রাজ্য স্তরের নেতাদের উপর ছেড়ে দিয়ে এবং তারা পালিয়ে গেলেন, কার্যত হারের ভয়ে পালিয়ে গেলেন। দিল্লি থেকে একটা প্রচার তৈরি করলেন যে পশ্চিমবঙ্গে ভোট হয় না, গণতন্ত্র হয় না, কিছু হয় না। এই অভিযোগ তো বরাবর থাকে। আমার বক্তব্য, আমি একটা ঘটনাকেও ডিফেন্ড করছি না। যদি কেউ সত্যি সত্যি নির্যাতিত হন, বিশেষ করে মহিলারা, তাদের প্রত্যেকটি যথাযথ ফৌজদারি বিধি অনুসারে বিচার হওয়া উচিত। সেক্ষেত্রে আমি দেখবো যে সিবিআই এই ধরনের প্রকৃত, কেবলমাত্র তো বিজেপি কর্মীরা আক্রান্ত হয়নি, সিপিএম আক্রান্ত হয়েছে, কংগ্রেস আক্রান্ত হয়েছে, তৃণমূলের লোকও তো মারা গেছে। আরে কি মুশকিল, তাদের ব্যাপারে কিছু বলা হবে? তারা মানুষ নয়? যদি মানুষের কথাই তুমি শুধু তো বারবার বড় বড় চেঁচিয়ে বলছো, মানুষ কোথায় যাবে, মানুষ কোথায় যাবে? মানুষ যাবে মানে শুধু বিজেপির মানুষ, সিপিএম এর মানুষ নয়, কংগ্রেসের মানুষ নয়, বা তৃণমূলের মানুষ নয়। এখন মানুষ তো রাজনৈতিক দলে বিভক্ত হয়ে গেছে, আনফরচুনেটলি হলো, এটা সত্য, অস্বীকার করা যাবে না। ফলে তুমি যেটা বলছো সেটা আমি বলছি, আমি প্রত্যেককে যারা এই বিষয়ে চান একটা ন্যায্য সিদ্ধান্তে পৌঁছাতে, কারণ আদালত একটা অদ্ভুত কাজ করেছে, গোটা ব্যাপারটাকে ডিভিশন বেঞ্চে ফেলে রেখেছে 24শে অক্টোবর পর্যন্ত। ফলে এটা কিন্তু ডিভিশন বেঞ্চে পুনরায় কিন্তু এর তদন্ত হবে, রাজ্য সরকারও চাইবেন, বা যারা এর বাদী বিবাদী আবার নতুন করে সেখানে, যদি না সুপ্রিম কোর্ট কোনো সুবিধা দেয়। সোমবার শুনছি যাওয়ার কথা, যাবেন কিনা আমি জানি না। আমার মনে হয় এটা হাইকোর্টের উপরই ছেড়ে দেওয়াটাই উচিত হবে রাজ্য সরকারের পক্ষ। দেখাই যাক না কতদূর তারা করেন, কতদূর যেতে পারে, এটা তো অসুবিধার কিছু নেই। কিন্তু এবার আমি যদি বলো রাজনৈতিক দিক থেকে, বিজেপির দলে যে ভাঙন দেখা দিয়েছিল এই রায়ের ফলে, তাতে তারা কিছুটা হলে সামাল দেবেন, কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস কোণঠাসা, এ বিষয়ে কোনো সেটা নিয়ে আমি ঠিক আলোচনাটা চাইছি না। আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সেই একটাই কিন্তু প্রশ্ন করি, একটাই প্রশ্ন আমার শুধু, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্টলি পলিটিক্যালি কাজ করেছে জাতীয় মানবাধিকার কমিশন, পরিষ্কার। সুমনও বলছিল কোনো সন্দেহ নেই। ট্রান্সপারেন্টলি তো করেনি তো, কোর্টই তো আপত্তি করে, কোর্টই তো, বিচারপতি রায়টা পড়ে দেখো, পাতা নাম্বার উল্লেখ করে দেবো যে এই 3 জন যার কথা সুমন উল্লেখ করলো যে এদের না নেওয়াটাই উচিত ছিল, কিন্তু সেখানে তিনি কোনো স্ট্রিকচার দিচ্ছেন না। না নেওয়াটা উচিত ছিল, উচিত একটা বিধিলিং, কিন্তু কথা হচ্ছে যে সেটা বলে যে ফলে এই রায়টা তো তার ফলে কলুষিত হতে পারে, এই ফ্যাক্ট ফাইন্ডিংটা। আমি ওকে এনার্জিয়াসে বলছি না, এটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অ্যাকর্ডিং টু হাইকোর্ট। ফলে এই তাকে যে ট্রান্সপারেন্টলি পলিটিক্যাল, এটা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে পলিটিক্যাল ভাবেই ফ্যাক্ট ফাইন্ডিং করা হয়েছে। না, আজকাল তো সবকিছুই বললাম তোমাকে, সবটাই তো রাজনৈতিক, আজকাল রাজনীতি ছাড়া তো কিছু নেই। রাজনীতি ছাড়া নিরপেক্ষ, তথাকথিত নিরপেক্ষ, তথাকথিত সুবিচার, এগুলো সব তথাকথিত শব্দটা আগে যোগ করতে হবে, তা না হলে তার কোনো অর্থ নেই। সেটাই আমার প্রশ্ন। মানবাধিকার কমিশনের রিপোর্ট হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে রাজনৈতিক। হাইকোর্টের রায় নিয়ে রাজনৈতিক কিনা অনেক প্রশ্ন রয়েছে, দুপক্ষে অনেক তর্ক বিতর্ক চলতে পারে। আমার ঘুরে ফিরে একটাই প্রশ্ন, এবং তুমি যে রাজনীতি ছাড়া কিছু হয় না তুমি যেমন বলছো গৌতম দা, আমার একটাই প্রশ্ন, তার মানে কি মানুষকে রাজনীতি করতেই হবে বাঁচার জন্য? ইয়েস, মানুষ না করলেও সে রাজনীতি করে, যে করে না সেও রাজনীতি করে। তুমি যদি রাজনীতি না করো তাহলে একটা রাজনীতি করছো না, কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র এটা, অন্য রাজ্যে সেটা নয়। না, কোনো রাজ্যে এটা ভুল ধারণা। না করেও বাঁচা যায়
না না, এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা, ভয়াবহ। আজও তো বিচার হয়নি, গৌরী লঙ্কেশের বিচার তো আজও হয়নি, গৌরী লঙ্কেশের বিচার তো আজও হয়নি। আজও তো রাস্তায় ঘুরে মরছি আমরা, দাবি জানাতে জানাতে ক্লান্ত হয়ে গেছি। ঘটনাটা এটা এরকম নয়। পশ্চিমবঙ্গকে আলাদা করা যায় না, ভারতবর্ষের বহু রাজ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। পশ্চিমবঙ্গে অন্তত লিঞ্চিং হয় না, এখানে লিঞ্চিং হয় অন্য জায়গায়। অন্য জায়গায় দাঙ্গা পীড়িত মানুষ আশ্রয় নিতে পশ্চিমবঙ্গে আসে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দাঙ্গা পীড়িত হয় অন্য রাজ্যে আশ্রয় নিতে গেছেন। এই বিজেপি থেকে প্রচার হয়েছে আসামে তারা গিয়েছেন, সম্পূর্ণ ভুল প্রচার, অসত্য প্রচার। আসামে বাঙালিরা বিতাড়িত হচ্ছেন, এইগুলো ভুল ধারণা সমস্ত প্রচার করা হচ্ছে। আমি এগুলোর সঙ্গে একমত নই। এগুলো শোনো, তথ্য ভিত্তিক দিতে হবে, তথ্য ভিত্তিক। আমি যেমন কাগজ সামনে রেখে বলছি, তোমাকে কাগজ সামনে রেখে স্পেসিফিক কেস, যখন অন এয়ার কিছু বলবে তখন স্পেসিফিক হতে হবে। এরকম ভাব বাচ্চে এরকম ইন জেনারেল টার্মে কোনো কথা বলা যায় না। আমাকে তথ্য প্রমাণ সহ বলতে হবে, তা না হলে বোঝা যাবে তুমি রাজনীতি করছো। এই রাজনীতিটাই করছো, কলুষিত করার রাজনীতি। সুমন তোমার সুমনের কথা শুনি। আমি মানে যেটা মানে সুদীপ্ত দা আপনার প্রশ্ন ছিল, এবং যেহেতু সুভাষিস দা একটা সুন্দর লিস্ট বললেন যে পশ্চিমবাংলার ক্ষেত্রে সিবিআই এর পারফরমেন্স কিরকম, আমি মানে যেহেতু মানে আজকে আলোচনাটা আপনি যে বিষয়টা নিয়ে করছেন যে লোকে কি সিবিআই এর উপর নির্ভর করবে, আমি শুধু মানে গৌতম দা এটা শুনলে খুশি হবেন। আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে সিবিআই এর গত 40 বছরের ইতিহাসে এই প্রথম কিন্তু সিবিআই এর একজন ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর অলোক বর্মা এবং রাকেশ আস্থানা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তারা এ বলছে ঘুষ নিয়েছে, ও বলছে ঘুষ নিয়েছে। চার্জশিটে লেখা আছে প্রেস ক্লাবের পার্কিং এ ঘুষ নেওয়া হয়েছে। কি দেখো দুরবস্থা আমাদের ভারতের জাতীয় প্রেস ক্লাবকে অপমানিত করা, প্রেস ক্লাবের পার্কিং এ নাকি টাকা নয়, টাকা হাত হস্তান্তর হয়েছে। না গৌতম দা, চার্জশিটে লেখা আছে। না, তার সাথে আরেকটা পয়েন্ট তোমাকে বলি, সেটা হচ্ছে যে অলোক বর্মা রাকেশ আস্থানা, কারণ সুদীপ্ত তার মূল প্রশ্নটা কি যে মানুষ কোথায় যাবে, তো মানুষ ভাববে যে সিবিআই তদন্ত করবে, মানুষ ভাববে যে সিবিআই তদন্ত করে একটা নিরপেক্ষ রায় দেবে। তো যে সংস্থার ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টরকে বলেন তুমি ঘুষখোর, এবং জয়েন্ট ডিরেক্টর বলেন তুমি ঘুষখোর, এবং প্লিজ দেখুন মানে এই পুরোটার মধ্যে তো আমরা চাই না চাই বিজেপি একটা কমিউনালাইজেশন করছে। তো সেই কমিউনালাইজেশনের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট কি, যে বিজেপি যখন ক্ষমতায়, মানে কেন্দ্রে যখন এরকম দাপুটে সব স্বরাষ্ট্রমন্ত্রী, তখন দুজন সিবিআই এর ডিরেক্টর কার কাছ থেকে ঘুষ নিচ্ছে? একজন গরুর মাংস রফতানিকারী কুরেশির কাছ থেকে। এটা একটা বিজেপির মতো দলের পক্ষে এটা ঠিক? আপনি বলুন, যে লোকটা গরুর মাংস রফতানি করে, যেখানে গোটা দেশে আমি গরুর মানে গো হত্যা বন্ধ করতে চাইছি, সেখানে একটা গোমাংস রফতানিকারীর কাছ থেকে যে সিবিআই এর ডিরেক্টর ঘুষ নিয়েছে বলে জয়েন্ট ডিরেক্টর বলছে, সেই সিবিআই এর উপর আপনি কোন হিন্দুর আস্থা রাখা উচিত? মানে আপনি ধরুন এই যে সায়ন্তন বসুমা, আমি মানে যেহেতু বিজেপির নেতা তাই বলছি, আমার সায়ন্তন মানে বিজেপির নেতারা রোজ বলছেন যে রাজ্যের হিন্দুরা সুবিচার পাবে, এবারে এই সুবিচার পাওয়ার জন্য সিবিআই আসছে, তো তার বস তো গোমাংস রপ্তানিকারীর কাছ থেকে ঘুষ নেয়। আপনি ভাবতে পারেন মানে হিন্দুদের পক্ষে কত বড় লজ্জা এটা। এটা কিন্তু ভারতবর্ষে আর কোন সরকার কেউ এটা সাফল্যের সঙ্গে করতে পারেনি, যে সিবিআই এর এক, এবং পরের যে ডিরেক্টর এলো মানে নাগেশ্বর রাও, তিনিও কি অসম্ভব প্রতিভাবান বাবু, যে তিনি বললেন রাজা রামমোহনের চাইতে খারাপ লোক ভারতবর্ষের ইতিহাসে আসেনি। তো সিবিআই এর যে 3 জন ডিরেক্টরকে বিজেপি দিয়েছে, আপনি যদি তাদের ট্র্যাক রেকর্ড ধরেন, তাহলে সিবিআই আসার সঙ্গে সঙ্গে আপনার অন্য যে কোনো কিছু, ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তিপত্র সই হচ্ছে কিনা, কিংবা ধরুন মানে নাগের বাজারে রাস্তা পরিষ্কার হচ্ছে কিনা, এই সব কিছু নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু সিবিআই কারো মানে সিবিআই কোনো তদন্তের দায়িত্ব নিয়ে কিছু ভালো কিছু করবে, আমি আবার আপনার পয়েন্টটা ফিরে যাই, মদন তামাং মামলা ঠিক সেই সময় আবার দরকার পড়বে যখন পাহাড়ে ভোট আসবে, কারণ মদন তামাংয়ের কার্ড খেললে বিমল গুরুং চাপে পড়ে। তো এই প্রত্যেকটা মামলা কিন্তু যেটা আপনি বলেছেন, প্রত্যেকটা মামলার রাজনীতি আছে, প্রত্যেকটা মামলায় কোনো তদন্ত হয় না। তদন্ত হলে তো মানে আমি গৌরী লঙ্কেশের ঘটনা যাচ্ছি না, আমি শুধু রাজনৈতিক ভাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আপনি শুনেছেন যে ডিকে শিবকুমার, কর্ণাটকেরই ঘটনা, ডিকে শিবকুমারকে আর এখন সিবিআই বা ইডি ডাকে, যে যার নামে নাকি এত কোটি টাকা মানে আর্থিক তছরূপের মামলা ছিল। তো
তো আমি ব্রডারলি যেটা মানে আগেও আমার পয়েন্ট ছিল, দ্য হোল ইনস্টিটিউশনস, মানে সেটা সিবিআই হোক, এবং আমি খুব মানে এটা খুব দুঃখের সঙ্গে বলছি আদালত, এই সবকটাই এত পলিটিসাইজড হয়ে গেছে, সাধারণ মানুষের কোনো যাওয়ার জায়গা নেই। আর আমি আপনার সাথে, সুদীপ্তদার সাথে একটা ব্যাপারে একমত, সেটা গৌতম দা মানে আপত্তি করলো, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলা হচ্ছে কিন্তু একটা 50 বছরের ঐতিহ্য, যেটা কিন্তু শুধু তৃণমূলের নয়, যে এখানে সবকিছু পলিটিক্যাল। আপনি মানে আপনি কবি হতে চাইলেও আগে আপনি রাজনীতি কি করেছেন, ঠিক আছে, মানে কবি হওয়ার জন্য কিন্তু রাজনীতিটা খুব জরুরি, ঠিক আছে। আমি তো নিচে যখন মানে মানে যেটা সুভাষিস দা বললেন, চায়ের দোকান খোলার জন্য কিন্তু চায়ের দোকানে মানে আমার আগে সব চায়ের দোকানই মানে আগে বলতো যে সে মার্কস লেনিন পড়েছে, মাঝে ওরা শ্যামাপ্রসাদ রচনাবলী রাখছিল, কিন্তু আবার বদলে ফেলেছে, ঠিক আছে। তো এই যে হোল মানে বুদ্ধিজীবী হওয়ার জন্য আপনাকে একটা নামাবলী চাপাতেই হবে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের চরিত্র। পশ্চিমবঙ্গে এভরিথিং ইজ পলিটিক্সাইজ, মানে সেটা আমি গৌতম দার সাথে একেবারে একমত, সেটা কিন্তু শুধু মানে তৃণমূলের দোষ না, এটা গত 50 বছরের আমাদের সংস্কৃতি। এটা এ বিষয়ে সুমন আমি তো অবশ্যই আমি এটাই বলতে চেষ্টা করছিলাম, এবং তার ফল যেটা, তার নেট ফল যেটা, সেটা হচ্ছে একজন মানুষ যদি মনে করেন যে আমি আমার মতো খেয়ে পড়ে ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাঁচবো, ভোট একটা 5 বছরের যাকে হোক দেওয়ার দেবো, কিন্তু আমি কোনো রাজনৈতিক দল করব না। তিনি যদি প্রভাবশালী না হন, সাংবাদিক না হন, সরকারি আমলা না হন, না সুদীপ্তদা, আমার সাংবাদিকতার ব্যাপারে আপত্তি আছে। চ্যানেলের সম্পাদক বদলে যায় রাজনৈতিক মানে এই সূত্রে, সেটা আপনি কি করে বলছেন? সেটা বটে অবশ্য, সেটা গোটা ভারতবর্ষে এখন বিজেপি সেটাকে রুল করে ফেলেছে, কিন্তু পশ্চিমবঙ্গ মোটেই ব্যতিক্রম নয়, পশ্চিমবঙ্গ প্রবল ভাবেই তাই, একদমই তাই। তোমার সাথে হ্যাঁ সুভাষিস, তোমার কথা শুনবো। আমার কিন্তু মূল প্রশ্ন একটাই, পাবলিকের কি হবে? না, ওই মূল প্রশ্নটার সমাধান এক কথায় আমি জানি না, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে সিবিআই এর অবনমন হয়েছে, পুলিশ এফআইআর নেয়নি, নির্বাচন কমিশন কাজ করেনি, শুধু এই বাকি সব ঠিক আছে এরকম, বা পলিটিশিয়ানরা ঠিক নেই। আমি সে কথা বলছি, হ্যাঁ আমি সে কথা বলছিও না। না, আমি বলছি যে একটা অন্য ধরনের শূন্যতার তৈরি হয়েছে, সেটা আগে এর চেয়ে তুলনায় কম ছিল। যেমন ধরো সাংবাদিকতা, লেখক, তারপরে বুদ্ধিজীবী, তাদের সক্রিয়তা বিভিন্ন এই ধরনের গুরুতর বিষয় নিয়ে অনেক কমে গেছে। এই যে কদিন আগে বাগনানে একটা ঘটনা ঘটেছে, যে দলই করুন, একজন অসুস্থ মহিলা সেটা পলিটিক্যাল, যে তার ছেলেরা বোধহয় একটা বিজেপি করে, আসলে ক্রিমিনাল, কিন্তু তাদের ক্রিমিনালের পলিটিক্যাল আইডেন্টিটি আছে দেখা যাচ্ছে, বা অভিযোগ তাই। তো এই ধরনের ঘটনার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে মিডিয়া ওই একদিন দুদিন বিষয়টা মেনশন করে তারপরে সরে যাচ্ছে সেখান থেকে। তো এটাকে যারা সামগ্রিক অবনমন, মানে তার মধ্যে আমরাও পড়ি অনেক অংশে, আমরা শুধু মানে আদালতে বিচার পেলো না, পুলিশ দেখলো না, সিবিআই কনভিকশন রেট কম, শুধু এইটুকু বললে যথেষ্ট বলা হবে না। এই অবক্ষয়টা কিন্তু তার চেয়ে অনেক বড়। আর এই সামগ্রিকভাবে বিষয়টাকে না দেখলে তোমার যে প্রশ্ন, সাধারণ মানুষ বিচার কোথায় পাবে, কোথায় পাবে না। এবং কোথায় পাচ্ছে সাধারণ মানুষ কেন, এই যে ইয়েতে কি বলে আমাদের আনন্দ তেলটুমরে গৌতম নওয়ালাখড়া জেলে বসে আছে, কি তাদের অভিযোগ? তারা নাকি প্রধানমন্ত্রীকে খুন করার চক্রান্ত করছিল। এখন জানা গেছে যে তাদের ওই চক্রান্তের বিরুদ্ধে আরো বড় চক্রান্ত ছিল, সফটওয়্যার ঢুকিয়ে দিয়ে তাদের কম্পিউটারে অন্য তথ্য ঢুকিয়ে দেওয়া। এখন বলা হচ্ছে ওটা ট্রায়ালের সময় শোনা হবে, এখন শোনাই হবে না ওই মামলা। তো ফলে বিষয়টা শুধু সাধারণ মানুষ বিচার পাচ্ছে না নয়, তার চেয়ে অনেক বড় অবক্ষয়টাও শুধু সিবিআই বা পুলিশ এফআইআর নেয়নি নয়, তার চেয়ে অনেক বড়। এটা থেকে কোথা থেকে কিভাবে বেরোবে আমি জানি না, কিন্তু অবক্ষয়টা বিরাট বিরাট। হ্যাঁ বিরাট, এবং খুব সম্ভবত সামগ্রিক। সেখানে খুব বেশি বাছাবাছির কিছু নেই যে কোন জায়গায় খুব আলাদা করে এটা হচ্ছে না, কোন একটা বিশেষ দল বা বিশেষ একটা সরকারের ভরসা জাগে
ভরসা জাগে যখন ওই 3টে মেয়ে বেরিয়ে এলো 1 বছর জেল খেটে, তারা স্লোগান দেবাঙ্গনা কলিতারা আর কি, হ্যাঁ, এবং বেরিয়েও তারা একটুও ভয় না পেয়ে স্লোগান দিচ্ছে আবার, তখন ভরসা জাগে যে এই কম বয়সীরা হয়তো একটু ভরসার জায়গা। আদারওয়াইজ কিন্তু মানে অবক্ষয়টা অনেক, মানে সামগ্রিক অবক্ষয়। বলো সুমন বলো, ছোট করে বলো। না, আমাকে আসলে বেরিয়ে যেতে হবে, সেই জন্য আপনি যদি আমাকে মানে যখন ক্লোজিং স্টেটমেন্ট যদি মানে নেবেন তখন আমাকে বলবেন। ঠিক আছে, তো জাস্ট 1 মিনিটে কিছু বলো, তুমি কিছু বলতে চাও যেটা বললে। না, মানে আমি যেটা বলতে চাইছি যে মানে এটা মানে সুদীপ, মানে যেটা সুভাষিস দাও বললেন, যেটা গৌতম দাও বললেন, সেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউশন গুলোর প্রতি একটা চাপ পড়ছে। সেই যে সামগ্রিক চাপটা, আমি গৌতম দার একটা বক্তব্যের সাথে একমত, যেমন আপনার একটা বক্তব্যের সাথে একমত যে পশ্চিমবাংলার দীর্ঘ পলিটিক্যাল ভায়োলেন্সের ইতিহাস আছে, তেমনি এটাও সত্যি কথা যে বিজেপি কিন্তু একটা ক্রমাগত চেষ্টা করে গেছে যে পশ্চিমবাংলায় সরস্বতী পূজা হয় না, পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হয় না, পশ্চিমবাংলাকে একটা কমিউনালাইজ একটা স্টেট হিসেবে ন্যাশনালি পোর্ট্রে করার চেষ্টা। এটা খুব হাস্যকর। আমি ওই জন্যই প্রথমেই বলেছিলাম যে এই জাতীয় মানবাধিকার কমিশন কাশ্মীরে গেছে, উত্তরপ্রদেশে গেছে, ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও তো এত কিছু ঘটছে, ন্যাশনাল এসএসটির রোহিত ভাবনার ঘটনায় গেছে। তো মানে তাতে কি হচ্ছে যে আপনি যেটা প্রথমে বলছিলেন যে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমাদের মানে আমি যখন সাংবাদিকতা এসেছি আজ থেকে 25 বছর আগেও মানবাধিকার কমিশন মানে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, পেজ ওয়ানে স্টোরি লেখা হতো। আমার মনে হয় যে ওটা নিয়ে আজকাল আর কেউ আলোচনা করে না যে জাতীয় মানবাধিকার কমিশন কি বললো অথবা কি বললো না। বটেই তো। ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। গৌতম দা, এইটা যেটা সুমন যেটা বললো, সুমনকে চলে যেতে হচ্ছে অন্য জায়গায়, এই ইনস্টিটিউশন কোনোটাই কিন্তু মানুষের চোখে করে বিশেষ কিছু গ্রহণযোগ্যতা নেই। এটা তো ঘটনা যে বিশ্বাসযোগ্যতা আগের তুলনায় অনেক কমেছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রতিষ্ঠান সব ব্যাপারেই, এবং সাংবাদিকদের সম্পর্কেও সব থেকে বেশি নিচুতে নেমেছে সাংবাদিকদের সম্পর্কের মধ্যে। হ্যাঁ, কারণ কেউ বিশ্বাস করেন না আজকাল কাউকে, সাংবাদিকদেরও বিশ্বাস করে কেউ যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বলছে না, এটাকেও তারা মনে করে যে আরে এ তো বলবেই জানা এই কথা, কিন্তু ঘটনা সেটা নয়। সাধারণ মানুষ যেটা যাবে, আমি সুভাষিসের ওই কথাটার সঙ্গে একমত যে যেরকম ভাবে 3টি মেয়ে তারা যে সাহস দেখিয়েছে, এটাই ভারতের কিন্তু গণতন্ত্রের সব থেকে বড় জোর। ফলে আমি এত হতাশাবাদী নই। আমার কাছে মনে হয় এগুলি সাময়িক পর্যায়ে, এই সমস্ত ঘটনার এরকম ঘটনা নয় যখন অতুল্য ঘোষরা ছিলেন তখন সবাই সুন্দর স্বাভাবিকভাবে রাজনীতি করতেন, এমন ঘটনা নয়। পেট্রোল আমদানি তখন থেকে, কেমন তারও আগে যদি চলে যাও, পূর্ববর্তী প্রাক ব্রিটিশ নেতাজির প্রার্থী চিত্তরঞ্জন দাসের প্রার্থীর সঙ্গে কি ঘটেছিল, এবং এদের বললে এখন অপমান, বাঙালি খেপে উঠবে। কিন্তু ঘটনা যে এটা একটা বাংলার ভিন্ন চরিত্র, ভিন্ন বাঙালি অত্যন্ত বেশি আবেগপ্রবণ, এবং এটা ঘটনা বাঙালিদের যেমন সহজে নত করা যায় না, অন্য কাউকে করা যায়, এটা ঘটনা। যদি দুর্ভাগ্য ব্রিটিশরা এসে প্রথম এখানেই বাঙালিদেরই নত করেছিল, কিন্তু যাই হোক, কিন্তু অন্য প্রদেশের যে ঘটনাগুলো ঘটে থাকে সহজেই কোনো কিছু যে যাকে বুঝিয়ে দেওয়া যায় বা আনুগত্য নিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু পশ্চিমবাংলার মানুষের কাছে অত সহজে পাওয়া যায় না। মানুষ যাচাই করে, পরখ করে। ফলে আমার এখনো বিশ্বাস যে ভুল ভ্রান্তি ইত্যাদি এগুলো ঘটছে, আলোচনার বিষয়বস্তু ছিল হাইকোর্টের রায়। ফলে আমার এখনো মনে হয় হাইকোর্টের রায়ের মধ্যেই অনেক পরস্পর বিরোধী বক্তব্য আছে, যাতে মানুষের সম্পর্কে কিন্তু এই প্রতিষ্ঠান সম্পর্কে অনাস্থা আরো বাড়িয়ে দিতে পারে। ফলে এটা প্রত্যেককেই কিন্তু এটা ভালো করে দেখা দরকার, যে আমি অপেক্ষা করবো যে একটা যারা আক্রান্ত তারা প্রত্যেকেই ন্যায় বিচার পাক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন হাইকোর্ট। এমনকি একজন পুলিশ অফিসারকে কন্টেম্পট অফ কোর্টের দায়ে অভিযুক্ত করেছেন, সেখানে রয়েছে উল্লেখ করা। ফলে এবং কিন্তু একই সঙ্গে কিন্তু ওই যে বললাম যে যার ইনস্টিটিউশনের যে মান কমে গেছে তার বড় প্রমাণ হচ্ছে নির্বাচন কমিশন। যদি 5 তারিখের পরে 5 তারিখের পরে যদি হিংসার ঘটনা 9.4% হতে পারে, তাহলে এই 80% ঘটনা আগে কি অ্যালাউ করবে, কি করে ঘটবে? এটা কি তদন্ত সাপেক্ষ নয়? আমি জানি না সিবিআই এই তদন্ত করবে, সিবিআই তদন্ত করবে, কিন্তু সিবিআই কোনো ম্যান্ডেটও দেওয়া হয়নি, তদন্তের কোনো ম্যান্ডেটও নেই। ভোটের আগে এবং গত 5 তারিখের পরের কথা তুমি বারবারই বলছো। না আমি না, জাজমেন্টে বলছি। আরে আমি নয়, মহামান্য আদালত। তুমি কোথায় আমাকে ছোট করছো?
আমি মহামান্য আদালতের কথা বলছি। ওনারা বলেছেন মহান ব্যক্তি, তারা বলেছেন 9.4% আর 81%। এই ফিগার ওরা দিয়েছেন পাতা নম্বর আমি তো লিখে রেখেছিলাম। তবে এটাকে ভুলিও না, এই জন্য মানুষের কাছে সঠিক তথ্য নিয়ে যাওয়া দরকার, যেটা আমাদের সাংবাদিক হিসেবে দায়িত্ব। আমি জেনারেলাইজ করতে পারি না। তুমি শোনো সঠিক, আমি আমার কথা ওটা, তুমি বলছো, তুমি উল্লেখ করছো, উদ্ধৃত করছো, কোট করছো, আমার বিষয় সেটা না। বিষয় হলো যে আমার বিষয় যেটা বলতে চাইছি, 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কি হয়েছিল। 2 তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভার রেজাল্ট বেরিয়ে গেছে, সমস্ত থানার ওসি জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকার ফিরে আসছে। তোমার অনুধাবন পশ্চিমবঙ্গের থানা কি করবে? ঠিক, কিন্তু কি করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবে? না, নির্দেশ দেবে কি করে বলো? গ্রামাঞ্চলে যেতে না, তুমি যদি এখন মিনিমাম রাষ্ট্রবিজ্ঞানের তথ্যটুকুও যদি অস্বীকার করো, শোনো, এগুলো পারসেপশন। আমি তো যুক্তি দিচ্ছি না, এটা আদালতের রায় নিয়ে কথা হচ্ছে। আমি তো যুক্তি দিচ্ছি আজ ডেভিলস অ্যাডভোকেট, যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেই ডিএসপি কে নির্দেশ দেবে যাকে নির্বাচন কমিশন বসিয়েছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু সেই সময় ডেলিভারেটলি করেছিল, ডেলিভারেটলি কিন্তু এড়িয়ে গিয়েছিল দায়টা যাতে নির্বাচন কমিশনের ঘাড়ে পড়ে। না, কিন্তু বিরাট এলাকা জুড়ে একটা হামলা হচ্ছে, থানার কি নির্দেশের দরকার হয়? না, সেরকম ঘটনার ক্ষেত্রে যেগুলো হচ্ছে, যে পিকচার, যেরকম যে ঘটনাগুলো ঘটেছে, কিছু ঘটেছে, সেগুলো খুব অন্যায়। এই বিষয়ে কেউ সমর্থন করছে না যে ঘটনাটা হওয়া উচিত ছিল, তা আমি বলছি না, যেগুলো হওয়া উচিত ছিল। কিন্তু যেভাবে এর একটা চিত্র গোটা দেশে তুলে ধরা হচ্ছে, আমি সেটাই আপত্তি করছি। এটা পশ্চিমবঙ্গে 294টা কেন্দ্রের ইতিহাস নয়, ছবি নয়। এটা 77,000 বুথের মধ্যে তার 77,000 বুথের ছবি নয়। আমি বলতে চাইছি, কিন্তু পিকচারাইজেশনটা হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে বিশেষ সুন্দরবন পর্যন্ত রক্তাক্ত, এবং যেটাতে ইন্ধন যোগাচ্ছে মিডিয়া। একদমই গৌতমদা, এখানে আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। শুধু আমি এবং তুমি মৌলিকভাবে আলাদা বিষয় নিয়ে কথা বলছি। তুমি সারা দেশে পশ্চিমবঙ্গের কি চিত্র তুলে ধরা হয়েছে তাই নিয়ে কথা বলছো, আমি কথা বলছি পশ্চিমবঙ্গের একজন ব্যক্তিগতভাবে পীড়িত মানুষ কোথায় সুবিচার পাবেন তাই নিয়ে। সেইটা বলতে গিয়ে আমি খুব স্পষ্ট করে এটা আবারও বলছি যে 2 তারিখ যখন পশ্চিমবঙ্গের সমস্ত থানা জেনে গিয়েছে যে সরকারে কারা আসছে, তখন তারা জানে, থানার অফিসাররা ঠিক জানে, ও কোনো বিজেপি তৃণমূল কেউ বড় নেতা কেউ লাগে না, থানা প্রথম জানতে পারে কোথায় পলিটিক্যাল মারামারি হচ্ছে, কে কাকে মারছে, কে কোন দলে। তখন থানা জেনে গিয়েছে কার অভিযোগ নিতে হবে, কার অভিযোগ নিতে হবে না। এটা পশ্চিমবঙ্গের বাস্তবতা, তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা নয়, বামফ্রন্টের আমল থেকে চলে আসছে। এটা তো তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করে করতে হয় না। তুমি যে সমাধানের দিকে নিয়ে যাচ্ছ, যে চিত্র দিচ্ছ, তাতে তো রাষ্ট্রপতি শাসন জারি করে করতে হয়, তাতেও যেন তারা নিরপেক্ষভাবে কাজ করবে। এটা ভুল। আরে কোন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার, ডিএসপি, এসপি অপরাধ করে থাকলে তাকে দায়িত্ব দিয়েছে আদালত, সিবিআই সেটা খুঁজে বার করবে, এটা সিবিআই এর দায়িত্ব। কোথায় পাবে মানে, তিনি যে রায় দিয়েছেন তার জন্যই মনে করি মানুষ ন্যায় বিচার পাবে। আমি বিশ্বাস করি মানুষ ন্যায় বিচার পাবে, কারণ আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, আদালত মনিটর তদন্ত হচ্ছে। এরপরেও যদি বলো যে কেউ কি করে পাবে, তাহলে তো এখন কে করবে আমি তো জানি না। এটা তো আফটার অল পশ্চিমবঙ্গ তো আফগানিস্তান নয় বাবা, পশ্চিমবঙ্গ তো আফগানিস্তান নয়। তো ফলে এইরকম তো এখানে ন্যায় শাসন প্রতিষ্ঠিত, এবং তার পেছনে অনেক কারণ ঘটতেই পারে। সেগুলো আমি বলছি না, কোনো ঘটনা, একটি ঘটনা হলো সেটাকে সমর্থনযোগ্য না, একটি ঘটনাও সমর্থনযোগ্য না। কিন্তু সেটার জন্য তো আদালত বলেছে, কোথায় তুমি ভরসা, মানুষ কোথায় পাবে? এই তো আদালত রায় দিয়েছে, প্রতিটি ঘটনা তদন্ত করে দেখা হবে, তাদের তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে, সময় টাইম লিমিট আছে 6 সপ্তাহ। এবং আমি জানি তোমার সঙ্গে আমি এটা একমত, সিবিআই অবধারিতভাবে যেমন সমস্ত কেসে ব্যর্থ হয়েছে, এটাতেও ব্যর্থ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা ফোরকাস্ট তুমি মিলিয়ে নিতে পারো। 24শে অক্টোবর একটা আলোচনা রেখো, দেখবে যে সিবিআই মাননীয় আদালতের কাছে বলবে, হুজুর আমি এখনো করে উঠতে পারিনি, আমাকে দয়া করে আরো 6 সপ্তাহ সময় দিন। যেমন করে নারদা কেসে সিবিআই আরো সময় চাইছে। এই সময় চাওয়ার পেছনে অন্য অনেক ঘটনা থাকে। হ্যাঁ, সময় 24শে অক্টোবর আবার চাইবে সিবিআই। আমি তোমায় বলে দিলাম আজকে, এটা সিবিআই এর জন্য বলছি, আদালত মানলে কি নাম জানি, কিন্তু সিবিআই 24শে অক্টোবর রিপোর্ট দিতে পারবে। 16,000 কেস, ইয়ার কি হচ্ছে?
16,000 কেস। শুভাশিস না, শুভাশিস ওর মধ্যে হয়তো বাস্তবে কেস হয়তো 100টা 150টা হবে, তার বাকিগুলো আমার ধারণা এক্সাজারেটেড। না না, এখানে লেখা আছে 16,000। না, সেটা লেখা আছে, আমি জানি, সেটা আমি জানি, কিন্তু হ্যাঁ, না না, আমি তো চাইবো 16,000 কেসের প্রতিটা তদন্ত হোক। আমি নাগরিক হিসেবে চাইছি 16,000 কেসের প্রত্যেকটি ন্যায্য তদন্ত হোক, এবং কেউ যদি ভুয়ো অভিযোগ করে থাকেন তাকে একই শাস্তি যেন দেওয়া। সেটা আমাদের আইনে তার বিধান নেই, কিছু করার নেই। না, আছে 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 রীতিমতো জেল আছে। বিশিষ্ট আইনজীবীকে ডাকলেই বলে দিত কত মাসের জেল হতে পারে ভুল অভিযোগ করবে। এটা তো ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট হয়ে ফাইনাল। ভুল অভিযোগ করলে নাগরিকের শাস্তির বিধান আছে, কিন্তু আমাদের দেশে আইনে পুলিশ যখন বা সিবিআই যখন মিথ্যা কেস সাজায়, সেই অফিসারদের শাস্তির কোনো বিধান নেই। না না, এই আদালতই তো পুলিশকে কন্টেম্পট অফ কোর্টের দায়ে অভিযুক্ত করেছে। এই হাইকোর্টের রায়তেই আছে তিনটে যে রায়, তিনটে অপারেটিভ পার্ট, তার একটা অপারেটিভ পার্ট হলো পুলিশকে কন্টেম্পট করা, সেটাও করেছেন। একজন অফিসারকে, দক্ষিণবঙ্গের একজন উচ্চপদস্থ অফিসার, তাকে কন্টেম্পট অফ কোর্টে শোকজ করেছে। এটা করেছে। আমি সে কথা বলছি, যাই হোক, আমি বলছি অন্য কথা। যাই হোক, আমাদের সময় 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে, শেষ করতেই হয়। আমরা আজকে শুরুতেই তর্ক বিতর্কের মধ্যেই থাকলাম, গৌতম দার বক্তব্য শুনলাম, সুমন এখন নেই, শুভাশিস অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের যে মূল প্রশ্নটা, সেই প্রশ্নটা আশা করি নাগরিক ভাবিত করবে, আপনাদের সকলকে ভাবিত করবে যে সুবিচার মানুষ পাবেন কিনা, কার থেকে পাবেন, কিভাবে পাবেন। যদি অকারণ হিংসার শিকার মানুষ হন, সুবিচার তার প্রাপ্য, যেভাবেই হোক পেতে হবে। কে সেটা দেবে আমরা অপেক্ষা করব সেটা দেখার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য গৌতম দা, শুভাশিস, দর্শকদের অনেক ধন্যবাদ।